ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল ফার্স্ট সেমিস্টার মাইনর পেপারের 2 মার্কসের সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আজকের এই আলোচনার ভিডিও। ফার্স্ট সেমিস্টার মাইনর পেপারের সিলেবাসটা পুরোটাই প্রাচীন যুগের ভারতের ইতিহাস। ইতিমধ্যেই 5 মার্কস এবং 10 মার্কসের সম্ভাব্য প্রশ্নগুলো এই চ্যানেলের আরেকটি ভিডিওতে আপলোড করা হয়ে গেছে। আর আজকে 2 মার্কসের সম্ভাব্য প্রশ্নগুলো আলোচনা করা হবে, তার সাথে সাথে সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তরও দিয়ে দেওয়া হবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে তোমরা এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে। 1. মহেঞ্জোদারোয় প্রাপ্ত ব্রোঞ্জের নর্তকী মূর্তির তাৎপর্য কী? হরপ্পা সভ্যতায় ধাতুর মধ্যে ব্রোঞ্জের তৈরি মূর্তির ওপর শিল্প সুষমা বিশেষভাবে চোখে পড়ে। এর প্রকৃষ্ট প্রমাণ হল মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত একটি নর্তকীর মূর্তি। মহেঞ্জোদারোয় ব্রোঞ্জের তৈরি এক নর্তকীর মূর্তি পাওয়া গেছে। নর্তকী দ্বিভঙ্গ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার বাম হাতে প্রচুর অলঙ্কার, খালি ডান হাতখানা কোমরে রাখা। তার হাত ও পা অস্বাভাবিক দীর্ঘ, কিন্তু দেহভঙ্গিমা স্বাভাবিক ও দৃষ্টিনন্দন। লাল বর্ণের পাথরের একটি পুরুষ মূর্তি ও ধূসর রঙের পাথরের এক নর্তকীর মূর্তি উল্লেখযোগ্য। দুটি মূর্তিই ভাঙা, তবে তাদের কোমল পেলব দেহ গঠন বিস্ময়কর। সংশ্লিষ্ট প্রত্নবস্তুগুলিতে শিল্পের নিদর্শন থেকে এগুলির স্রষ্টাদের জীবনধারা, রুচিবোধ, মানসিকতা ও ধর্মবিশ্বাস পরিস্ফুট হয়ে ওঠে। 2. ঋগ্বৈদিক যুগের দুটি মুদ্রার নাম লেখো। ঋগ্বৈদিক যুগের দুটি মুদ্রার নাম হল নিষ্ক ও মান। ওজনের একটি একক হিসাবে মান ও কৃষ্ণলের কথা জানা যায়। উল্লেখ্য যে মান ও কৃষ্ণল ছিল সমমানের। ঋগ্বেদে যে নিষ্কের উল্লেখ আছে তাকে তারা স্বর্ণমুদ্রা অর্থে ব্যাখ্যা করেছেন, কিন্তু নিষ্কের প্রকৃত অর্থ নিয়ে এখনও বিতর্ক রয়েছে। অনন্ত সদাশিব, অলকের প্রমুখ অনেক ঐতিহাসিক নিষ্ক পদটিকে স্বর্ণমুদ্রা অর্থেই ব্যাখ্যা করেছেন। আবার কেউ কেউ নিষ্ক বলতে নির্দিষ্ট ওজনের সোনা বা রূপোর তাল বোঝেন, কিন্তু নিষ্ক সম্ভবত সোনার অলঙ্কার অর্থেই ঋগ্বেদে ব্যবহৃত হয়েছে। 3. অষ্টাঙ্গিক মার্গ বলতে তুমি কি বোঝো? 4টি সত্যের মধ্যে শেষোক্তটি সম্পর্কে গৌতম বুদ্ধ বিস্তৃত ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য যে পথ বা মার্গ অনুসরণ করা প্রয়োজন তার 8টি দিক আছে। 8টি দিক সমন্বিত এই মার্গ অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। এই মার্গগুলি হল সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি। অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে 3টি বিষয় ওতপ্রোতভাবে জড়িত। এগুলি হলো শীল, চিত্ত, প্রজ্ঞা। এখানে শীল বলতে নৈতিক শুদ্ধতাকে বোঝায়। চিত্ত শব্দটির অর্থ হলো এই যে ধ্যানের মাধ্যমে মানসিক সংযোগকে বজায় রাখা। প্রজ্ঞা অর্থে বোঝায় পরম জ্ঞান। 4. ত্রিরত্ন বলতে কি বোঝায়? মুক্তি লাভের উপায় হিসাবে মহাবীর 3টি পথের নির্দেশ দেন, যা ত্রিরত্ন নামে পরিচিত। এই 3টি পথ হল সৎ জ্ঞান, সৎ বিশ্বাস, সৎ আচরণ। 5. আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন? ভারতের ইতিহাসে তার আক্রমণের তাৎপর্য কী? আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন। আলেকজান্ডারের ভারত অভিযানের তাৎপর্য সম্পর্কে ভিনসেন্ট স্মিথ মন্তব্য করেছেন যে তার এই বিজয় পরিক্রমায় ইউরোপীয় সেনাবাহিনীর শৃঙ্খলা ও দক্ষতার কাছে এশিয়ার সর্বশ্রেষ্ঠ সেনাদলের দীনতা প্রকাশ পেয়েছে।
ভারতের মাটিতে আলেকজান্ডারের সামরিক কৃতিত্ব অস্বীকার করা যায় না। এখানে প্রতিটি যুদ্ধেই তিনি জয়লাভ করেছেন। যারাই তার বিরুদ্ধাচরণ করেছেন তিনি তাদের সমূলে চূর্ণ করেছেন। কররি প্রান্তরে যেভাবে তিনি পরাক্রান্ত পুরুকে একদিনের যুদ্ধে পরাজিত করেন তা তার অসামান্য সামরিক প্রতিভার পরিচয় দেয়। যুদ্ধক্ষেত্রে তিনি প্রায় প্রাণের মায়া ত্যাগ করে মুষ্টিমেয় সঙ্গী নিয়ে শত্রু বুহে প্রবেশ করেছেন। এ শুধু তার নির্ভীকতার প্রকাশ নয়, সৈন্যদের উদ্দীপ্ত করার তার অমোঘ আহ্বান। বিন্দুসার কে ছিলেন? চন্দ্রগুপ্তের পুত্র ছিলেন বিন্দুসার। জবনরা বলতো অমিত্র ঘাত। আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সিংহাসনে আরোহণ করেন। রাজাবলি কথে গ্রন্থে তাকে সিংহসেন বলা হয়েছে। বিন্দুসারের কৃতিত্ব হলো এই যে তিনি তার পিতা চন্দ্রগুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত বিশাল সাম্রাজ্য যা উত্তরাধিকার সূত্রে লাভ করেছিলেন তা আমৃত্যু বজায় রাখেন। এছাড়া বৈদেশিক শক্তিগুলির সঙ্গে তিনি মৈত্রীর সম্পর্ক বজায় রেখেছিলেন। গ্রিক দূত ডাইমাকোস সিরিয়ার রাজা এন্টিওকাস কর্তৃক বিন্দুসারের রাজদরবারে এসেছিলেন। কেউ কেউ মনে করেন যে প্লিনি কর্তৃক উল্লেখিত এই দূতের আগমনের সময় মগধের শাসক ছিলেন বিন্দুসার। সুতরাং দেখা যাচ্ছে যে বৈদেশিক সুসম্পর্ক বজায় রেখেও কলিঙ্গ ছাড়া ভারতের এক বিশাল অংশে বিন্দুসার তার কর্তৃত্ব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিলেন। 7. মেগাস্থিনিস কে ছিলেন? তার গ্রন্থের নাম কি? আলেকজান্ডারের ভারত আক্রমণের সূত্র ধরেই সেলুকাস মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্তের রাজসভায় দূত হিসাবে পাঠান। ভারতবর্ষ সম্পর্কে, বিশেষ করে মৌর্য যুগ সম্পর্কে তিনি মূল্যবান তথা ইন্ডিকা নামক গ্রন্থ রেখে গেছেন বলেও জানা যায়। দুর্ভাগ্যবশত তার এই মূল্যবান গ্রন্থটি পাওয়া যায়নি। পরবর্তী গ্রিক লেখকরা যথাজ্ঞা এরিয়ান, স্ট্র্যাবো, ডায়োডোরাস প্রমুখ ইন্ডিকা থেকে যে সমস্ত উদ্ধৃতি দিয়েছেন সেগুলির ভিত্তিতে আমরা এ সম্পর্কে অবহিত হয়ে থাকি। মেগাস্থিনিসের ইন্ডিকা কেবল মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কেই আমাদের অবহিত করে না, সেই যুগের সমাজ অর্থনীতি সম্পর্কেও একটা ধারণার থেকে পরিস্ফুট হয়ে ওঠে। 8. ঋগ বৈদিক যুগের সভা ও সমিতি বলতে কী বোঝো? ঋগ বৈদিক যুগের রাজার ক্ষমতা অবাধ ছিল না। সভা ও সমিতি নামে দুটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ প্রতিনিধিমূলক সংগঠনের অস্তিত্ব বজায় থাকার ফলে তার ক্ষমতা অনেকখানি সংকুচিত হয়েছিল। বস্তুত সভা ও সমিতি ছিল তৎকালীন শাসন ব্যবস্থার অন্যতম প্রধান অঙ্গ। এক কথায় সভা ও সমিতি ছিল উপজাতীয় পরিষদ। রাজার কাজকর্মের ওপর এই দুই পরিষদের প্রভাব ছিল অপরিসীম, তবে সমিতির তুলনায় সভার জনপ্রিয়তা ছিল কম। প্রধানত সম্পদশালী ব্যক্তিরা সভার সদস্য হতেন। খুব সম্ভবত উপজাতীয় বয়স্ক ব্যক্তিদের প্রতিষ্ঠান ছিল এই সংগঠনটি। বিচারের ক্ষেত্রে সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত বলে মনে হয়। সমিতিতে প্রতিনিধিত্ব করত বেশিরভাগ মানুষ। উপজাতীয় গোষ্ঠীর প্রায় সকলেই এতে সমবেত হতো। রাজা সমিতির অধিবেশনে উপস্থিত থাকতেন। সভা ও সমিতি তার রাজপদে অধিষ্ঠানের বিষয়কে অনুমোদন করত। এই দুটি উপজাতীয় পরিষদ কেবল যে রাজশক্তিকে নিয়ন্ত্রণ রাখত তাই নয়, যেসব উপজাতিদের কোনো নির্বাচিত রাজা ছিল না সেই সমস্ত এলাকার শাসন কাজ পরিচালিত হতো সভা ও সমিতির দ্বারা। 9. কতজন জৈন তীর্থঙ্করের উল্লেখ পাওয়া যায়? শেষ দুজন তীর্থঙ্করের নাম লেখো। জৈন ঐতিহ্য অনুসারে জৈন তীর্থঙ্করের মোট সংখ্যা 24 এবং এরা বিভিন্ন যুগে আবির্ভূত হয়েছিলেন। এদের মধ্যে প্রথম 22 জন ঐতিহাসিক চরিত্র নয়, তবে শেষ দুজন তীর্থঙ্কর পার্শ্বনাথ এবং মহাবীরের ঐতিহাসিকত্ব সম্পর্কে কোনো সংশয় নেই। 10. মৌর্য যুগে ধর্ম মহামাত্রদের কাজ কী ছিল? জনকল্যাণের আদর্শকে সামনে রেখে অশোক তার অভিষেকের 13 বছরে ধর্ম মহামাত্র নামে নতুন এক শ্রেণীর রাজকর্মচারী নিয়োগ করেন। ধর্মের প্রচার ও ধর্মপ্রাণ ব্যক্তিদের রক্ষণাবেক্ষণ তাদের আশু কর্তব্য ছিল।
তাছাড়া যবন, কম্বোজ, গন্ধার, রাষ্ট্রিক, পিতিনিক, নাগপন্থী, ভোজ, অন্ধ্র, পুলিন্দ প্রভৃতি লোকদের স্বার্থ সংরক্ষণ, সাম্প্রদায়িক ঐক্য প্রতিষ্ঠা, আর্তবিদ্ধদের সেবা, ক্ষেত্র বিশেষে কয়েদিদের মুক্তি প্রদান, প্রজাদের প্রতি রাজকর্মচারীদের অন্যায় অবিচারের প্রতিবিধান ইত্যাদি বিভিন্ন কাজের দায়িত্ব অশোক ধর্ম মহামাত্রদের দিয়েছিলেন। 11. অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন? এর মূল বিষয়বস্তু কী? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য বা চাণক্য খ্রিস্টপূর্ব 4th শতকে অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন বলে মনে করা হয়। গ্রন্থটিতে আদর্শ রাষ্ট্রনীতি বা রাষ্ট্রদর্শন, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ভারতীয় সমাজ জীবন, নারীদের অবস্থা প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোচনা রয়েছে। 12. কে কখন শক যুগের সূচনা করেছিলেন? শক কাল বা শকাব্দের সূচনাকাল 78 খ্রিস্টাব্দ একথা বলা যায়। কুষাণ রাজ প্রথম কনিষ্ক সম্ভবত 78 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন। সে পরিপ্রেক্ষিতেই মনে হতে পারে সিংহাসনে আরোহণের ঘটনাকে স্মরণীয় করার উদ্দেশ্যেই প্রথম কনিষ্ক শকাব্দ বা শক যুগের সূচনা করেন। 13. নাসিক প্রশস্তি কে কেন রচনা করেছেন? সাতবাহন শাসক গৌতমীপুত্র সাতকর্ণীর মা গৌতমী বলশ্রীর নাসিক প্রশস্তি রচনা করেন। এই প্রশস্তিটিতে পুত্র সাতকর্ণীর নানা গুণগান ও প্রশংসার কথা ঘোষিত হয়েছে মা গৌতমী বলশ্রী কর্তৃক। 14. বাণভট্ট কে ছিলেন? তার রচিত গ্রন্থের নাম উল্লেখ করো। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। তার রচিত গ্রন্থের নাম হলো হর্ষচরিত। এতে হর্ষবর্ধনের জীবনী ও রাজত্বকাল সম্পর্কে বিবরণ লিপিবদ্ধ আছে। তবে এই গ্রন্থটির দ্রুতি পণ্ডিত ব্যক্তি জেমস প্রিন্সেপ সর্বপ্রথম অশোকের লেখ পাঠ করেন। 1837 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের সম্পাদক জেমস প্রিন্সেপ কর্তৃক অশোকের লিপি পাঠোদ্ধারের পর প্রত্নতত্ত্ব তথা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয় বললে অত্যুক্তি হবে না। কারণ সাহিত্যিক সূত্র থেকে অশোকের সম্বন্ধে যে তথ্য পাওয়া যায় তা তার মানবধর্মীয় বিশ্বজনীন ক্রিয়াকলাপের সম্মুখ প্রতিচ্ছবি তুলে ধরতে অক্ষম। অশোকের দুটি গুরুত্বপূর্ণ লেখ হলো কলিঙ্গ লেখ এবং কান্দাহার শিলালিপি।